আচ্ছা, আমাদের জৈব যৌগ বা এই জীবাশ্ম অধ্যায়ের অসম্পৃক্ত হাইড্রোকার্বনের অ্যালকিন এবং অ্যালকাইন অংশটা সিকিউর জন্য অ্যালকেনের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কারণ এখানে আমরা একটা অসম্পৃক্ততার পরীক্ষা নামে একটা পরীক্ষা আসে, যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া থেকে পরীক্ষা একটা আসেই, হ্যাঁ। এগুলো মিস হয় না খুব একটা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তারা জারণ, ঠিক আছে। তো এই দুইটা বিক্রিয়া আমরা খুব ভালোভাবে দেখব। মূলত এখানে মূল আলোচনার টপিকের কেন্দ্রবিন্দুই হচ্ছে এই দুইটা পরীক্ষা, ঠিক আছে। মানে এগুলো যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এগুলো যে দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকবে এগুলাতে, এগুলো মূলত আমরা এই দুইটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করি। সো আমাদের পরীক্ষা আসে যে অসম্পৃক্ততার পরীক্ষা বা অসম্পৃক্ত যে যৌগ, এটা আমরা কীভাবে যাচাই করবো, অসম্পৃক্ততার পরীক্ষাটা বর্ণনা করো, ঠিক আছে। তো আমরা মূলত হাইড্রোকার্বন পড়ছিলাম। হাইড্রোকার্বনের মধ্যে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনটা শেষ করেছি গতকালকে, অ্যালকেন অংশটা পড়েছিলাম আর কি, হ্যাঁ। তো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকিন এবং অ্যালকাইন। তো আমাদের অ্যালকিনের সাধারণ সংকেতটা বলো তো ফারজান। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যালকিনের সাধারণ সংকেতটা বলো। ইথিন না, সাধারণ সংকেত সিএন। সিএন, এই মানে সমান থাকবে আর কি। হুম, কি সমান থাকবে? Sorry, এটার সিএন। থেকে কার্বন 5 কত থাকবে? হাইড্রোজেন 5। তোমার মাথা ডাবল থাকবে, CnH2n অ্যালকেনের সংকেত। আর অ্যালকেনের সংকেত কি? CnH2n -2, ডাবলের চাইতে 2 কম থাকবে। অ্যালকেনের সংকেত কি? CnH2n +2। তো এই বুঝছো, ক্লাস করছো তো, এই জন্য মানে মুখ দিয়ে আসতেছে, কিন্তু পড়ো নাই, হ্যাঁ। পড়লে এগুলো ঠিকই পেরে যাইতা। অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2, ডাবলের চাইতে 2 বেশি, ঠিক আছে। এখানে যদি তুমি 5 দাও তাহলে 12 দিবা, ডাবলের চাইতে 2 বেশি। আর অ্যালকিন হলে CnH2n মানে ডাবল, অ্যালকাইন হলে CnH2n -2 মানে ডাবলের চাইতে 2 কম, ওকে। এগুলো বলা যাবে না। আর অ্যালকিনে সবসময় মনে রাখবা যে একটা হলেও দ্বিবন্ধন থাকবে, আর অ্যালকাইনে অলওয়েজ ত্রিবন্ধন থাকবে, মাস্ট। এছাড়া অ্যালকাইন হবে না। অ্যালকিন অবশ্যই দ্বিবন্ধন থাকতে হবে, অ্যালকাইন একটা হলেও মাস্ট ত্রিবন্ধন থাকতে হবে। তাহলে আসলে অ্যালকিন নিয়ে আমরা একটু পড়ি। তাহলে অ্যালকিন কাকে বলে? যে জৈব যৌগের কার্বন শিকেল অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তাহলে আমরা তাকে কি বলবো? অ্যালকিন বলবো। তাহলে একটি যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, তাকে আমরা কি বলতে পারবো? অ্যালকিন বলবো। তাহলে মিনিমাম একটা দ্বিবন্ধন থাকতে হবে, ডাবল বন্ড থাকতে, তাহলে আমরা ডাবল বন্ড পাইলে অ্যালকিন বলবো। অ্যালকিনের সাধারণ সংকেত কি? CnH2n। এই যে বললাম যে কার্বন যত, হাইড্রোজেন হবে তার ডাবল। এই যে কার্বন 4, হাইড্রোজেন হবে 8, তার মানে এটা কি? অ্যালকিন। অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো কী কী? এই যে ইথিন, প্রোফিন, বিউটিন, এগুলা। হ্যালোজেনের ক্লোরিন ব্রোমিনের সাথে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, এই জন্য অ্যালকিনকে আমরা অলেফিন বলবো। এই যে আমাদের যে তোমার অ্যালকিনের নিম্নতর সদস্যগুলো আছে, ইথিন, প্রোফিন, এগুলো হচ্ছে আমাদের যে হ্যালোজেন যৌগগুলো আছে, গ্রুপ 17 মৌল, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোর সাথে এরা বিক্রিয়া করে তৈলাক্ত জাতীয় একটা পদার্থ তৈরি করে, বুঝছো। এই জন্য এটাকে আমরা বলি অলিফিন, মানে অয়েল ফর্মিং। অলিফিন মানে কি? অয়েল ফর্মিং, যেটা তো তৈল তৈরি করতেছে, অয়েল তৈরি করতেছে। তো অ্যালকিনের নামকরণ কি? আমরা আগে দেখে আসছি, অ্যালকিনের নামের শেষে আমরা ইন যুক্ত করি, তাই না? যেহেতু অ্যালকিন ইন যুক্ত হবে, এটা ছিল যে অ্যালকেনের ইথেন, এটা হবে ইথিন, CH2 ডাবল বন্ড CH2, C2H4, দেখো ডাবল হয়ে গেছে। প্রোপেন থেকে প্রোপিন, হ্যাঁ, C3H6, এই যে CH3CH ডাবল বন্ড CH2, ওকে। মানে একটা ডাবল বন্ড থাকতেই হবে, বাকি হাতগুলো তুমি তোমার মতো মিলাই দিবা। এখন আমরা আগে শুরুতে প্রস্তুতি পড়ি, তারপর রাসায়নিক ধর্ম। তাহলে অ্যালকেন আমরা কীভাবে প্রস্তুত করতে পারি, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। তাহলে অ্যালকেন প্রস্তুতি দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে যে ইথাইল ক্লোরাইড থেকে প্রস্তুত করতে পারি, আর একটা হচ্ছে যে ইথানল থেকে প্রস্তুত করতে পারি। তাহলে আমরা অ্যালকেনের কয়টা প্রস্তুতি দেখতেছি? দুইটা। একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে আমরা অ্যালকেনটা প্রস্তুত করতে পারি, আর একটা হচ্ছে ইথানল থেকে আমরা অ্যালকেনটা প্রস্তুত করতে পারি। ইথাইল ক্লোরাইড থেকে আমরা কীভাবে প্রস্তুত করতে পারি দেখো। এটাকে ইথাইল বলছো কেন? কারণ আমরা কতদিন পড়েছি যে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন নিয়ে ফেলো, কি পাবা? অ্যালকাইল পাবা। যেমন ইথেন থেকে তুমি কি পাবা? ইথাইল পাবা। এই যে ইথেনের সংকেত কি? CH3, এটা হচ্ছে ইথেন না? এখান থেকে যদি একটা হাইড্রোজেন নিয়ে ফেলো, CH2 করে দাও, তাহলে এটা হবে ইথাইল, তাই না? CnH2n+1, CnH2n+1। তোমরা দয়া করে এগুলো একটু রেগুলার পড়বা। আমি যা পড়ে অল্প পড়াচ্ছি, তো আধা ঘন্টা লাগবে না পড়তে। এগুলো একটু পড়ে নিলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক অনেক সহজ হবে। এগুলো কিছুই না, একবার যদি তোমরা পড়ে ফেলো, ঠিক আছে। ক্লাস করার পরে যদি একটা আধা ঘন্টার সময় নিয়ে একটু দেখো না, একদমই সহজ লাগবে সিকিউ সলভ করানোর সময়। CnH2n+1, আমাদের অ্যালকেনের সংখ্যা ছিল যে CnH2n+2,
বাট যখন আমরা একটা হাইড্রোজেন নিয়ে ফেলছি তাহলে 2n থেকে +1 হয়ে গেল, এখন 2n +1 হয়ে গেল +2 এর চাইতে, এবং একটা হাত খালি, তাহলে অ্যালকাইল। এই যে এর জন্য এটাকে আমরা বলি ইথাইল। ইথাইল মানে দেখো CH3 CH2 আছে, ওই যে একটা হাত খালি হয়েছে না, ওই খালি হাতে ক্লোরিন এসে বসে গেছে, তার মানে এটাকে কী বলতেছি এই জন্য ইথাইল ক্লোরাইড বা ক্লোরো ইথেনও বলতে পারো, ঠিক আছে। তাহলে এটা ইথাইল ক্লোরাইড থেকে আমরা কি পেতে পারি, অ্যালকিনটা পেতে পারি। কীভাবে? ইথাইল ক্লোরাইডটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কীভাবে তৈরি করবে দেখো। আমরা গতদিন তোমাকে বলেছিলাম যে তুমি যখন একটা বন্ধন ভাঙো, তুমি যখন কার্বনের মধ্যে একটা বন্ধন ভেঙে ফেলো, দুই দিকে দুইটা হাত খালি হয়, তাই না? তাহলে আমি যদি উল্টাভাবে বলি বিষয়টা, যে তোমার দুই দিকে দুইটা হাত আছে, ওই দুইটা হাত মিলে মাঝখানে একটা বন্ধন তৈরি হবে না? এই যেদিকে একটা হাত, এদিকে একটা হাত, মাঝখানে একটা বন্ধন তৈরি করা সম্ভব। কারণ একটা বন্ধন ভাঙলে যেমন দুইটা হাত খালি হয়, দুইটা হাত মিলে সেমভাবে একটা বন্ধন গঠন করাও সম্ভব প্রয়োজনে, তাই না? তাহলে দুইটা হাত মিলে একটা বন্ধন গঠন করা সম্ভব। তাহলে খেয়াল করো, আমাকে তৈরি করতে হবে যে ইথিন, তাহলে তোমাকে আগেই জানতে হবে ইথিনের মধ্যে নিশ্চয়ই একটা দ্বিবন্ধন থাকবে। সো তুমি এখানে কার্বন দেখতে পাচ্ছ, এটা কার্বন দেখতে পাচ্ছ, এটা তোমাকে সামহাও মাঝখানে এটা কী করতে হবে, দ্বিবন্ধন বানাইতে হবে। মাঝখানে তো সিঙ্গেল বন্ধন একটা আছে, তার মানে এখানে আরও একটা বন্ধন আনতে হবে না? আরও একটা বন্ধন আনার জন্য এই কার্বন থেকে তোমাকে একটা হাত খালি করতে হবে, এই কার্বন থেকে একটা হাত খালি করতে হবে, বুঝছো? এই কার্বন থেকে কীভাবে একটা হাত খালি করবা, এখানে CH3 আছে না, তুমি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলো, একটা হাত খালি হয়ে যাবে। এই কার্বন থেকে CH2Cl আছে না, এখানে ক্লোরিন একটা এক্সট্রা দেখতে পাচ্ছি, এই ক্লোরিনটাকে আমরা সরাই ফেলবো, এখান থেকে ক্লোরিন সরাই ফেলবো, তাহলে এখানে একটা হাত খালি। তাহলে দুই দিকে দুইটা হাত খালি, এই দুই দিকে দুইটা হাত মিলে মাঝখানে একটা বন্ধন তৈরি করে ফেলবে, বুঝছো? তাহলে এখানে দেখো, এখানে CH3 থেকে কি হয়ে যাবে, CH2 হয়ে যাবে, আগের একটা বন্ধন আছে, আর এখানে একটা এখন হাত খালি হয়ে গেছে, হ্যাঁ, এটা একটা বন্ধন আছে, আর এখানে CH3 থেকে CH2 হয়ে যাওয়াতে একটা হাত খালি। আবার এদিকে CH2Cl, এই যে এখানে ক্লোরিনটা ছিল, ক্লোরিনটাকে আমরা সরাই ফেলছি, এবং এদিকে একটা হাত খালি, হ্যাঁ, এদিকে একটা হাত খালি, এখন দুই দিকে দুইটা হাত খালি না, দুইটা হাত মিলে একটা বন্ধন গঠন করে ফেলছে। তাহলে দেখো মাঝখানে এখানে দ্বিবন্ধন হয়ে গেল না, এই যে ইথিন তৈরি হয়ে গেল, বুঝছো? এবং তুমি যে এখান থেকে একটা হাইড্রোজেন সরাইলা, এখানে যে ক্লোরিন সরাইলা, এগুলো পরবর্তী দিকে বিক্রিয়া করবে। এবং দেখো এখান থেকে যে তুমি ক্লোরিন সরাইলা, এই ক্লোরিনটা এখানে সোডিয়াম প্লাস আছে, OH মাইনাস আছে, এই ক্লোরিনটা সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করবে, খেয়াল করে সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করছে, আর এখানে OH আছে না, এই OHটা এই হাইড্রোজেনের সাথে যাবে এবং পানি তৈরি করবে, এই যে পানি তৈরি করলো, বুঝছো? তাহলে একটু ভেঙে 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 বিক্রিয়াগুলো আপাতত পড়ো, পরবর্তীতে তোমরা এত বেশিগুলো প্র্যাকটিস করবা যেগুলোর ভেঙে ভেঙে বলার বা লেখার প্রয়োজন নেই, তুমি এমনিই বুঝে যাবা কী থেকে কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আমি তো এগুলো তোমাদের বোঝার জন্য বলতেছি, কিন্তু তুমি পরীক্ষার খাতায় এগুলো মানে এগুলো এত কিছু লেখার প্রয়োজন নেই, তুমি জাস্ট সিম্পলি বিক্রিয়াটা লিখে দিবা। বাট তুমি যদি একবার বুঝে পড়ো তাহলে তোমার মানে বিক্রিয়াটা ভালো মনে থাকবে, প্র্যাকটিস করলে ভালো মনে থাকবে, এটা ভুলবা না। তাহলে দেখো ইথাইল ক্লোরাইড থেকে আমরা কীভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড পেলাম, সিম্পলি আমরা ভাববো যে ইথিন যেহেতু আমরা তৈরি করব বা অ্যালকিন যেহেতু তৈরি করব, আমাকে মাঝখানে একটা কি নিয়ে আসতে হবে, মাঝখানে একটা বন্ধন নিয়ে আসতে হবে, তাই না? মাঝখানে একটা দ্বিবন্ধন আনতে হবে। এখন দ্বিবন্ধন আমরা কীভাবে আনতে পারি, দ্বিবন্ধনটা আমরা আনতে পারি দুই দিকে দুইটা হাত খালি করতে হবে, কারণ আমরা জানি স্বাভাবিকভাবে একটা বন্ধন ভাঙলে দুইটা হাত খালি হয়, তাহলে দুইটা হাত মিলে একটা বন্ধন হয়, গঠন হতো এমনই উল্টাভাবে। তাহলে আমরা এই হাতকে একটা হাইড্রোজেন সরাই খালি করব, এই হাতকে দিকে ক্লোরিন করায় খালি করব, তাহলে দুদিকে দুইটা বন্ধন হয়ে গেল, মানে একটা দুইটা হাত খালি হয়ে গেল, মাঝখানে একটা বন্ধন হয়ে গেল। তাহলে এই হাতে একটা হাইড্রোজেন সরে গেল, এই হাত থেকে ক্লোরিনটা সরে গেল, এই হাইড্রোজেন ক্লোরিন পরবর্তীতে এখানে গিয়ে সোডিয়াম ক্লোরাইড পানি তৈরি করলো, শেষ। তাহলে তুমি ইথাইল ক্লোরাইড থেকে কী তৈরি করলা, অ্যালকিন। যেমন ইথাইল ক্লোরাইড থেকে ইথিন তৈরি করলা, সেমভাবে তোমাকে যদি প্রোফাইল ক্লোরাইড দেয় তুমি প্রোফিন পাবা, সেমভাবে তোমাকে যদি বিউটাইল ক্লোরাইড দেয় তুমি বিউটিন পাবা। হ্যাঁ, এগুলো তো প্র্যাকটিস করতে থাকবে আবার নিজের মতো করে, ঠিক আছে? তোমাকে এখানে একটা জাস্ট ড্যামো দিছে বিক্রিয়ার। এরপর আসো আমরা যদি আরেকটা, তাহলে অ্যালকিনের প্রস্তুতি পড়তেছি, একটা প্রস্তুতি পড়লাম, দ্বিতীয় আরেকটা প্রস্তুতি দিচ্ছে যে ইথানল থেকে তুমি চাইলে অ্যালকিন প্রস্তুত করতে পারো। ইথানল থেকে, কি থেকে? ইথানল। ইথানল মানে কি, আমরা বলতেছি অল, এটা একটা অ্যালকোহল, অ্যালকোহলের সে সবসময় কী পাবা, ওয়েজ পাবা। গতকালই পড়লাম যে CnH2n+1 এটা একটা কি অ্যালকাইল মূলক। এই যে তুমি সর্বশেষ অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন সরাই নিলা তাহলে অ্যালকাইল পাইলা, এখানে একটা হাত খালি না, ওই খালি হাতে তুমি যেটা বসাও এটার উপর ডিপেন্ড করে এটার নামকরণ হবে। তুমি যদি ওয়েজ বসাও এটা হয়ে যাবে অ্যালকোহল, তুমি যদি CHO বসাও এটা হয়ে যাবে অ্যালডিহাইড, তুমি যদি COOH বসাও তাহলে এটা হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, তাহলে আমি এখানে ওয়েজ বসাইছি, এই জন্য এটা হয়ে গেছে ইথানল। দুই কার্বন যেহেতু, তাই এটাকে কি বলবা, ইথ। এবং যেহেতু অক্সিজেন এখানে হাইড্রোক্সিল মূলক আছে যা অ্যালকোহলের একটা কার্যকরী মূলক, সো এটার নাম হয়ে যাবে ইথানল। ওকে, তো ইথানলকে আমরা এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড, যেখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আমাদের প্রয়োজন হবে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে আমরা যখন এটাকে বিক্রিয়া করাবো আমাদের ইথিন তৈরি হবে। গঠনে কীভাবে, সেম
সেম ঘটনা, আগের মতোই চিন্তা ভাবনা করো সবসময়, যে আমাদের এখানে কি করতে হবে, যে এই কার্বন এবং এই কার্বনের মাঝে কি করতে হবে, তোমাকে দ্বিবন্ধন আনতে হবে। যেহেতু ইথিন তৈরি করবা তুমি, তোমার টার্গেট কি ইথিন তৈরি করা না, সো তোমাকে মাঝখানে কি আনতে হবে, দ্বিবন্ধন আনতে হবে। দ্বিবন্ধন আনার প্রসিডিউর কি, দুই দিকে দুইটা হাত খালি করে ফেলা। এই যে এখান থেকে তুমি এই কার্বন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলবা, এই কার্বন থেকে এদিকে ওয়েস্টটাকে সরাই ফেলবা। আগে তো এখানে ক্লোরিন ছিল, ক্লোরিন সরাইছো, এখানে ওয়েজ আছে, সুন্দরভাবে তুমি ওয়েস্টটাকে সরাই ফেলো। তাহলে এদিকে একটা হাত খালি হবে, এদিকে একটা হাত খালি হবে, মাঝখানে দুইটা হাত মিলে একটা বন্ধন হবে। কারণ আমরা জানি একটা বন্ধন ভাঙলে যেহেতু দুইটা হাত খালি হয়, তাহলে দুইটা হাত মিলে সেমভাবে আমরা একটা বন্ধনও পেতে পারি। এই যে এদিকে দুইটা হাত খালি, দুইটা হাত থেকে আমরা একটা বন্ধন পেয়ে গেছি। খেয়াল করো, এই যে ডাবল বন্ড হয়ে গেছে, CH3 থেকে একটা হাইড্রোজেন সরে গিয়ে CH2 হয়ে গেছে, আর এখানে ওয়েজটা সরে গিয়ে শুধু CH2 আছে। এবং এদিকে তুমি যদি ওয়েজ সরাইছো, এদিকে যা H সরাইছো, এই দুইটা মিলে এখানে পানি তৈরি করে ফেলছে। এভাবে করে আমরা ইথানল থেকে কি পেতে পারি, ইথিন পেতে পারি। বুঝছো? তাহলে আমরা অ্যালকিনের প্রস্তুতি বললাম দুইটা, একটা হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে অ্যালকিন তৈরি করতে পারি, একটা হচ্ছে ইথানল থেকে আমরা অ্যালকিন তৈরি করতে পারি। দুইটা বিক্রিয়া আমি বিস্তারিত বললাম। ওকে, এগুলো নিজেরা একটু বারবার প্র্যাকটিস করবা। এখন আসো অ্যালকিনের রাসায়নিক ধর্ম। অ্যালকিনের মধ্যে আমরা কী কী ধরনের বিক্রিয়া পাবো, এগুলো ইতিমধ্যে তুমি করে আসছো আগের বিক্রিয়াগুলোতে। অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, আমরা বললাম অ্যালকিনে অবশ্যই দ্বিবন্ধন থাকবে। এই বন্ধন থাকার কারণে এরা রাসায়নিকভাবে খুবই সক্রিয়, হ্যাঁ, রাসায়নিকভাবে খুবই বিক্রিয়া করে। কারণ দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন শক্তিশালী হলেও অন্যটি থাকে দুর্বল। মানে আমরা যখন এইচএসসিতে যাবো তখন এটা আরও ভালোভাবে পড়বো, যে এখানে দ্বিবন্ধন থাকলে এখানে একটা সিগমা বন্ড থাকে, একটা পাই বন্ড থাকে। সিগমা বন্ড সেটা অনেক বেশি তোমার শক্তিশালী থাকে, যে সিগমা সাইন হচ্ছে যেটা, আর যেটা পাইবন্ড, যেটা পাইবন্ড, এই পাইবন্ডের হচ্ছে খুবই দুর্বল থাকে। সাধারণত বিক্রিয়া করার সময় অ্যালকিনের দুর্বল বন্ধন ভেঙে যায়, মানে নিচের বন্ধনটা, পাই বন্ধনটা ভেঙে যায় এবং এটা সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে আমরা দেখো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা একটু দেখি। তাহলে এখানে আমরা ইতিমধ্যে বিক্রিয়াটা কিন্তু অ্যালকেন তৈরি করার সময় পড়েছিলাম, মনে আছে কিনা, গতকালকে পড়েছি যে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া আমরা অ্যালকেন পেতে পারি, তাই না? এই যে ইথিন থেকে অ্যালকেন তৈরি করার মধ্যে আমরা পড়েছিলাম যেখানে দুইটা বন্ধন থেকে একটা বন্ধন ভেঙে যাবে, একটা বন্ধন ভেঙে দুই দিকে দুইটা হাত খালি হবে, ওই দুইটা হাত এখান থেকে দুইটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন দুইটা বসে যাবে, আমরা অ্যালকেন পেয়ে যাবো। গতকালকে কিন্তু বিক্রিয়াটা পড়েছিলাম, তাই না? এখানে সেম, যে হাইড্রোজেন সংযোজন, তার মানে হাইড্রোজেন সংযুক্ত হবে, যেটা অ্যালকেন তৈরি করার একটা বিক্রিয়া। দেখো এখানে অ্যালকেন তৈরি হয়েছে না, এই যে এটা হচ্ছে অ্যালকেন তৈরি করার বিক্রিয়াটা মূলত। তাহলে দেখো এখানে ইথিন আছে, ইথিনের মধ্যে দ্বিবন্ধন আছে। তাহলে কি করবা তুমি, অ্যালকেনের বিক্রিয়া মানে, এখানে অ্যালকিনের বিক্রিয়া মানে দ্বিবন্ধনটাকে সিম্পলি ভাঙাই দিবা, কাজ শেষ। ভাঙাই দেওয়ার পরে যেখানে যা আছে এটা বসাই দিবা। এই যে অ্যালকিন, দ্বিবন্ধনটা ভাঙাই দিছো, দুই দিকে দুইটা হাত খালি হবে, ওই দুইটা হাতে দুইটা হাইড্রোজেন বসাই দাও, সিম্পল। তাহলে CH3, এই যে CH3 সিঙ্গেল বন্ড, CH3 এর ইথিন থেকে কি তৈরি হয়ে গেলো, ইথেন তৈরি হয়ে গেলো। আগে ছিল দুই বন্ধন, এখন হয়ে গেছে এক বন্ধন। এটাকে আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া বলতেছি, যেহেতু হাইড্রোজেন সংযুক্ত হচ্ছে এখানে। ওকে, এরপরে সেমভাবে আমরা পানি সংযোজন বিক্রিয়াও বলতে পারি, যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে এখানে অবশ্যই ফসফরিক অ্যাসিড প্রভাবক হিসেবে কাজ করবে। ইথিন পানি বাষ্পের সাথে উচ্চ তাপ এবং চাপে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। এই যে ইথিনটা পানির সাথে বিক্রিয়া করে তোমার উচ্চ তাপ এবং চাপ এখানে অবশ্যই লাগবে এবং তোমার ইথানল তৈরি করবে। ঘটনা ঠিক আগের মতো। কীভাবে হবে খেয়াল করো। তাহলে আমরা বললাম ইথিনের যে বিক্রিয়াগুলো তুমি পড়বা সবগুলাতেই দ্বিবন্ধনটা ভেঙে দিবা, একদম চোখ বন্ধ করে, এগুলো কোনো তুমি ভাবা চিন্তার দরকার নাই। ইথিনের যতগুলো বিক্রিয়া পড়বা সবগুলাই দ্বিবন্ধনটা সিম্পলি ভেঙে দিবা, ঠিক আছে? তাহলে দেখো আমি যদি এখানে ইথিন পানি সংযোজন বিক্রিয়াটা পড়তেছি, ইথিনের দ্বিবন্ধনের মধ্যে আমি যদি একটা বন্ধন ভেঙে দিই, তখন পরে কে যুক্ত হচ্ছে? ঈশান, উত্তর ক্লাস নাই। এই যে ইথিনের আমরা দেখো ইথিনের দ্বিবন্ধন আছে না, দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন ভেঙে দিলাম, তাহলে দ্বিবন্ধন দুই দিকে দুইটা হাত খালি হবে। তাহলে এই পানির মধ্যে তুমি কি কি পাবা খেয়াল করো। পানিকে তুমি যদি ভাঙাও হাইড্রোজেন পাবা প্লাস OH মাইনাস পাবা, হ্যাঁ মনে রাখো। পানিকে যদি আমরা ভাঙাই আর কি H2O, এখান থেকে একটা হাইড্রোজেন প্লাস পাবো, OH মাইনাস পাবো। এই যে আমাদের এখানে দেখো ইথিনকে তুমি যখন দ্বিবন্ধনটা ভাঙাইছো, এখানে দুইটির দিকে দুইটা হাত খালি, ওই দুই দিকে দুইটার মধ্যে এখানে দুইটা জিনিস বসে যাবে, একদিকে H বসবে আর একদিকে OHটা বসে যাবে। খেয়াল করো এখানে H2 ছিল না, এখানে CH3 হয়ে গেছে একটা হাইড্রোজেন বসে, আর এখানে CH2 ছিল না, মাঝখানে এখানে OH বসে গেছে একটা, বুঝছো? তাহলে এটা কি হয়ে গেল, মাঝখানে লাস্টে যেহেতু OH মূলক আসছে, হাইড্রোক্সিল মূলক, তাহলে এটা একটা অ্যালকোহল, তাহলে ইথানল, দুই কার্বন যেহেতু তাই ইথ, এবং যেহেতু OH আছে তাই অ্যালকোহল ইথানল তৈরি করলো, বুঝছো? তাহলে আমরা পানি সংযোজন বিক্রিয়াও দেখলাম। অ্যালকিনের পানি সংযোজন বিক্রিয়া আমরা কি দেখি, যে ইথিনটা পানির সাথে বিক্রিয়া করে তোমার ইথানল তৈরি করতেছে। ওকে, এখন আমরা যে বিক্রিয়াটা করব এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া এই অধ্যায়ের। ধরতে পারো যে ইনফিনিটি স্টার বিক্রিয়া হচ্ছে মূলত এখন যে কয়েকটা বিক্রিয়া করবে এগুলাই তোমার পরীক্ষা, এগুলো আসবে খুবই সহজ। বইয়ের রিডিংগুলো মুখস্থ না করে নিজে একবার বোঝার চেষ্টা করো, তাহলে সহজে বুঝবা, ঠিক আছে?
বিক্রিয়াগুলোর নাম দেখো, এখানে যদিও পরিপূর্ণভাবে আসলে বলে নাই, বাট সিকিউতে তুমি যখন যাবে তখন এগুলো ভালো ক্লিয়ার হবে। খেয়াল করো, আমরা বলতেছি মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী কী আছে? একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। ধরো আমি তোমাকে কিছু এরকম যৌগ দিলাম, একটা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে তোমাকে আমি কিছু যৌগ নিয়ে দিলাম, তোমাকে বললাম যে তুমি আমার এই গ্লাসের মধ্যে যৌগগুলো কীরকম যৌগ, এগুলো কি সম্পৃক্ত হাইড্রোকার্বন নাকি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তুমি সেটা প্রমাণ করো, তুমি সেটা আমাকে দেখাও এটা কীরকম, এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। সম্পৃক্ত মানে কি হবে? হয় অ্যালকেন হবে, আর তো কোনো অপশন নাই, শুধু অ্যালকেনই হতে পারবে। আর অসম্পৃক্ত মানে এটা অ্যালকিনও হতে পারে, অ্যালকাইনও হতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে যে মূলত অসম্পৃক্ততার পরীক্ষা, মানে অসম্পৃক্ততার প্রমাণ। তাহলে তখন তুমি যে পরীক্ষাগুলো করবা সেটাই মূলত আমাদের এখন আলোচনার টপিক, যে তুমি যে বিক্রিয়াগুলোর মাধ্যমে প্রমাণ করতে পারবা যে তোমার গ্লাসে থাকা যৌগটা অসম্পৃক্ত কি না, সেটাই হচ্ছে আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। কথা বুঝছো কি না? যে আমি তোমাকে একটা গ্লাস দিলাম, ওই গ্লাসে দিয়ে বললাম যে গ্লাসে কিছু যৌগ দিয়ে বললাম তুমি এটা প্রমাণ করো এটা অসম্পৃক্ত যৌগ কি না বা সম্পৃক্ত যৌগ কি না। দেন তুমি যে পরীক্ষা নিরীক্ষাগুলো করবা এটা হচ্ছে অসম্পৃক্ততার প্রমাণ। সো আমরা মূলত এখানে এই দুইটা পরীক্ষা এখানে করে থাকি। তোমাদের বইয়ে দুইটা পরীক্ষা দেওয়া আছে, একটা হচ্ছে যে ব্রোমিন সংযোজন পরীক্ষা, একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ পরীক্ষা, ঠিক আছে? ব্রোমিন সংযোজন পরীক্ষাটা বিষয়টা কীরকম খেয়াল করো। ব্রোমিনের বর্ণ কেমন জানো? ব্রোমিনের কালারটা হচ্ছে যে লাল। ব্রোমিনের কালারটা কেমন? ব্রোমিনের কালারটা হচ্ছে যে লাল। দেখো আমি তোমাকে কি বললাম, তোমাকে একটা গ্লাস দিলাম, আমি বললাম এই গ্লাসের মধ্যে আমি কিছু যৌগ দিছি, তুমি প্রমাণ করো এটা কি, এটা কি তোমার কি যৌগ, মানে অসম্পৃক্ত যৌগ না অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে? এখন ধরো এতটুকু গ্লাসের মধ্যে আমি তোমাকে এখানে কিছু একটা দিলাম, সম্পৃক্ত অসম্পৃক্ত তুমি কিছুই জানো না, তুমি এখন প্রমাণ করবা এই যৌগটা কি সম্পৃক্ত নাকি এই যৌগটা অসম্পৃক্ত, তুমি এখন প্রমাণ করবা এটা। তুমি কি করলা, তুমি ব্রোমিন আর একটা দ্রবণ নিলা, ব্রোমিন দ্রবণ নিলা Br2, ব্রোমিন দ্রবণ নিলা। ব্রোমিন দ্রবণের বর্ণটা কেমন জানো? কালারটা হচ্ছে যে লাল। ব্রোমিন দেখতে কেমন? লাল। তুমি কি করবা, এই ব্রোমিন দ্রবণটা সিম্পলি ওই যে আমি তোমাকে দিলাম গ্লাস একটা, ওই গ্লাসের মধ্যে ঢেলে দিবা। ঢেলে দেওয়ার পর তুমি যদি দেখো এই ব্রোমিনের কালার লাল চেঞ্জ হয়ে গেছে, তাহলে তুমি বুঝবা আমি এখানে যে যৌগটা দিয়েছিলাম তোমাকে, ওই যৌগটা মূলত অসম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল, মানে হয় অ্যালকিন ছিল না হয় অ্যালকাইন ছিল। বুঝছো? আর যদি দেখো তুমি এই ব্রোমিনের লাল দ্রবণ দেওয়ার পরেও এখানে ব্রোমিনের কালার কোনো চেঞ্জ হয় নাই, মানে ব্রোমিনের লাল বর্ণ লালই রয়ে গেছে, তাহলে বুঝবা এটা একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। আমার দেওয়া যৌগটা কি ছিল? একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন ছিল। আমি আবারও বলি, তুমি আগে গ্লাসের মধ্যে নিলা, তুমি এটা কি জানো না সম্পৃক্ত কিনা অসম্পৃক্ত, তুমি কিছুই জানো না। তুমি কি করবা, তুমি ব্রোমিনের লাল দ্রবণ নিবা, ব্রোমিন পানি বিক্রিয়াটা নিবা, বিক্রিয়াটা ব্রোমিনটা নিয়ে এখানে ঢেলে দিবা। ব্রোমিন কিন্তু কোন দ্রবণ? লাল দ্রবণ। ঢেলে দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়েছে কিনা খেয়াল করবা। যদি দেখো যে ব্রোমিনটা এখানে কালার চেঞ্জ করে ফেলছে, তাহলে তোমাকে বুঝতে হবে ব্রোমিনটা এখানে যে যৌগটা ছিল ওইটার সাথে মূলত বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরেই এই লাল কালারটা চেঞ্জ হয়ে ভিন্ন কোনো কালার হয়ে গেছে। তাহলে বুঝবা এখানে যে যৌগটা ছিল ওইটা মূলত হয় অ্যালকিন না হয় অ্যালকাইন, তার মানে অসম্পৃক্ত যৌগ, আমি শিওর। তাহলে তুমি আমাকে বলে দিতে পারবা যৌগটা অসম্পৃক্ত ছিল। আর যদি দেখো যে এখানে পাত্রের মধ্যে যে যৌগটা ছিল ওই যৌগটা এখানে ব্রোমিন দ্রবণ দেওয়ার পরেও কোনো রকম এখানে কালারটা চেঞ্জ হয় নাই লাল দ্রবণটা, তাহলে বুঝবা আসলে তোমার এখানে পানিটা দেওয়ার পরেও ব্রোমিন দ্রবণটা ফেলানোর পরেও বিক্রিয়া হয় নাই, কোনো রকম বিক্রিয়া হয় নাই, যার জন্য ব্রোমিনের লাল কালারই রয়ে গেছে। যেহেতু বিক্রিয়া হবে না তাহলে বুঝতে হবে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন কিংবা অ্যালকেন। বুঝছো? তাহলে আমরা এখানে মূলত এটাই পড়বো। তাহলে ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় তুমি ব্রোমিনটা যোগ করার পরে কি তৈরি হবে এটা আমরা এখানে পড়বো। তাহলে এখানে দেখো কিছু একটা তৈরি হচ্ছে না, তার মানে এখানে দ্রবণটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার আমি একটু রিডিং পড়ি। ইথিনের মধ্যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করলে, এই যে ব্রোমিন দ্রবণের কেমন, তাহলে লাল। ইথিন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন তৈরি করে। এই যে তোমার এই ইথিনটা ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথিন। ডাইব্রোমো কেন? কারণ দুইটা ব্রোমো আছে। ইথেন কেন? কারণ দুইটা কার্বন আছে। ডাইব্রোমো ইথেন তৈরি করে। এই বিক্রিয়ায় ব্রোমিনের লাল বর্ণ অপসারিত হয়, মানে হলো এই যে এই দ্রবণের কালারটা কি ছিল? লাল ছিল, কিন্তু বিক্রিয়া করার পরে এই কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওই যে তোমাকে বললাম যদি দেখো যে কালারটা চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবা এখানে দ্রবণের মধ্যে বিক্রিয়া হয়েছে মূলত।
ঠিক আছে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে আমাদের কি হয়, কি উঠে আছে এটা, এই বিক্রিয়ার মধ্যে তোমার দ্রবণের লাল বর্ণটা চেঞ্জ হয়ে গেছে, এই যে অপসারিত হয়, লাল বর্ণ অপসারিত হয়। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন কী কী আছে, অ্যালকিন এবং অ্যালকাইন এই বিক্রিয়া প্রদর্শন করে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ তা এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়। মানে ইথিন যে তোমার একটা অসম্পৃক্ত যৌগ, এইখানে দ্বিবন্ধন আছে, এটার মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি যে লাল বর্ণটা দ্রবীভূত হয়ে গেছে, এটার মাধ্যমে আমরা এই বিষয়টা প্রমাণ করতে পারি। ঠিক আছে। বিক্রিয়াটা কীভাবে হয়, বিক্রিয়াটা হওয়া খুবই সিম্পল, আগের মতোই আমি বলেছি কি ইথিনের যে কোনো বিক্রিয়া মানেই দ্বিবন্ধন ভেঙে দিবা। এই যে ইথিন দ্বিবন্ধনে ভাঙো, দুই দিকে দুইটা হাত খালি, এখানে দুইটা ব্রোমিন আছে না, দুই হাতে দুইটা ব্রোমিন বসায় দাও, কাজ শেষ। তাহলে দেখো এই যে CS2 Br ব্রোমিন, আরেকটা সিঙ্গেল বন, এখানে ডাবল বন থেকে সিঙ্গেল বন হয়ে গেল, এটা CS2 Br ব্রোমিন, তাহলে ডাই ব্রোমো, কয়টা ব্রোমো, দুইটা, তাই ডাই ব্রোমো ইথেন, দুই কার্বন যেহেতু ইথেন, শেষ। এটা হচ্ছে ব্রোমিন সংযোজন বিক্রিয়া, হয় এটাও আসতে পারে, না হয় পরেরটা আসবে, অথবা দুইটাই আসতে পারে। তাহলে পরেরটাও ঘটনা ঠিক সেম, এখানে আমি তোমাকে সেমভাবে একটা ধরো যে কোনো একটা যৌগ দিছি, এখন বলতেছি তুমি এটাকে আমাকে প্রমাণ করে দেখাও, বা আমাকে দেখাও এটা কি সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত যৌগ, মানে এটা কি অ্যালকেন নাকি অ্যালকাইন, মানে অসম্পৃক্ত। ঠিক আছে, এটা তোমাকে দেখাইতে হবে। তুমি এর আগের বার কি নিয়েছিলা, ব্রোমিন নিয়েছিলা, এখন তুমি ব্রোমিন নিবা না, এখন তুমি নিবা KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। হ্যাঁ, কি নিবা, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ নিবা। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের দ্রবণের বর্ণটা হচ্ছে যে গোলাপি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কেমন, গোলাপি। এখন তুমি সেমভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনটা, দ্রবণটা এখানে ঢালবা, ঢেলে যদি খেয়াল করো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা চেঞ্জ হয়ে গেছে বিক্রিয়া করে, গোলাপি বর্ণটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝবা যে এখানে যে ইয়াগুলো ছিল এগুলো হচ্ছে মূলত অসম্পৃক্ত যৌগ, মানে এগুলো মূলত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে ফেলছে, আলটিমেটলি কালারটা গোলাপি থেকে চেঞ্জ হয়ে গেল। আর যদি খেয়াল করো যে এখানে কোনো রকম চেঞ্জ হয় নাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপিটা গোলাপি রয়ে গেছে, তাহলে বুঝতে হবে যে কোনো বিক্রিয়াই হয় নাই। বিক্রিয়া যেহেতু হয় নাই, তাহলে এটা সম্পৃক্ত যৌগ বা অ্যালকেন। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে দেখতেছি, খেয়াল করো ইথিনের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে ইথিলিন গ্লাইকল তৈরি হয়। এখানে আমাদের ডাইব্রোমিথেন তৈরি হয়েছে না, এখানে তৈরি হবে ইথিলিন গ্লাইকল, সেম ঘটনা। এই বিক্রিয়ায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ অপসারিত হয়। এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কেমন, এই যে এখানে KMnO4, এটার বর্ণ কেমন, গোলাপি বর্ণ, তাহলে গোলাপি বর্ণ অপসারিত হবে, আর ব্রোমিনের ক্ষেত্রে লাল বর্ণ অপসারিত হবে। সকল অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই বিক্রিয়া প্রদর্শন করে। আমরা সকল যে অ্যালকিন এবং অ্যালকাইন পাবো, সকল যৌগ এই বিক্রিয়াটা দিবে। ইথিন যে অসম্পৃক্ত যৌগ তাই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয়, এটাও হচ্ছে অসম্পৃক্ততার পরীক্ষা। প্রথমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে যে জাইমান অক্সিজেন তৈরি করে, সেই জাইমান অক্সিজেন দ্রবণের পানি ইথিনের সাথে বিক্রিয়া করে অংশগ্রহণ করে ইথিলিন গ্লাইকল তৈরি করে। ঘটনাটা খুবই সিম্পল, তোমার অত জটিল করার প্রয়োজন নাই। তুমি জাস্ট কী করবা, আগের মতোই, যেখানে ইথিন আছে না, ইথিনের মধ্যে দুইটা বন্ধন আছে না, একটা বন্ধন ভেঙে দিবা, তাহলে দুই দিকে দুইটা হাত খালি। এখানে দেখো এখানে কি আছে, তোমার পানি আছে, এখানে পানির মধ্যে একটু ওয়েজ আছে না, তারপর একটা হাইড্রোজেন আছে না, আর এখানে একটা জাইমান অক্সিজেন আছে না। এখানে মূলত আমাদের এই পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিলে আগে থেকে জাইমান অক্সিজেনটা তৈরি করে। এই অক্সিজেনটার নাম হচ্ছে জাইমান অক্সিজেন। যখন থার্ড ব্র্যাকেট দ্বারা এখানে আবদ্ধ করি তখন এটাকে জাইমান অক্সিজেন বলতে হয়। তো আগে থেকেই মূলত জাইমান অক্সিজেনটা তৈরি করে রাখে, তুমি অত কিছু জাস্ট মাথায় এনো না, তুমি জাস্ট খেয়াল করো, তুমি এই যে দুই দিকে দুইটা হাত আছে না, দুই দিকে দুইটা হাতে সিম্পলি দুইটা ওয়েজ বসাই দিবা, শেষ। ওয়েজগুলো কোত্থেকে আসছে, এগুলো থেকে আসছে। ঠিক আছে, KMnO4 KOH এগুলো থেকে আসছে। এই যে তাহলে তৈরি হয়ে গেল ইথিলিন গ্লাইকল, সিম্পল। তাহলে ইথিন দ্বিতীয়, এখানে একটা বন্ধন মেঘে দিলা, দুই দিকে দুইটা ওয়েজ বসাই দিলা, আর ওই বিক্রিয়ার মধ্যে কি বসালে, ব্রোমিন বসালা, যেহেতু তোমাকে ব্রোমিন দিছা, আর এখানে যেহেতু ওয়েজ আছে ওয়েজ বসাই দিলা, সিম্পল। এটার নাম কি, ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, এটাই হলো আমাদের অসম্পৃক্ততার পরীক্ষা। তাহলে আমরা অসম্পৃক্ততার দুইটা পরীক্ষা বললাম, একটা হচ্ছে ব্রোমিনের সংযোজন বিক্রিয়া। ব্রোমিনের সংযোজন বিক্রিয়া আমরা দেখেছি, ব্রোমিনের লাল বর্ণটা দ্রবীভূত হয়, লাল বর্ণটা অপসারিত হয়, লাল বর্ণটা অপসারিত হলে আমরা বুঝতে পারি যে এখানে মূলত আমাদের অসম্পৃক্ত যৌগ ছিল। আর এটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে যে গোলাপি। যখন আমাদের বিক্রিয়াটা হয়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বিক্রিয়াটা অপসারিত হয় এবং ইথিলিন গ্লাইকল তৈরি হয়। তো আমরা বুঝতে পারি যে এখানে এটা অসম্পৃক্ত যৌগ ছিল। যদি তুমি এখানে এটা ইথেন দাও তাহলে এখানে কোনো বিক্রিয়া হবে না, ডিরেক্ট ক্রস চিহ্ন দিবা যে বিক্রিয়া হবে না, সুতরাং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা রয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটা বিক্রিয়া খুব 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 গুরুত্বপূর্ণ পড়বা। হ্যাঁ, এরপর আসো আরেকটা বিক্রিয়া দিচ্ছে, সেটা হচ্ছে ইথিনের পলিমারকরণ। এই যে আমরা ইথিনের পলিমারকরণ বিক্রিয়াটা বেশ গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসে, অনেক বেশি আসে, শুধু আসে না, অনেক বেশি আসে।
যে পলিমারকরণ মানে কি? পলিমারকরণ মানে হলো একটার সাথে একটা অনেকগুলো পরস্পর যুক্ত হয়ে বড় একটা যৌগ গঠন করা। ঠিক আছে? ধরো এই যদি 1,00,000 যদি আমি তোমাকে দিই, 1,00,000 বা 1,000 যদি আমি তোমাকে দিই, যদি পরস্পরের সাথে এইভাবে একটার সাথে একটা বড় একটা চেইন গঠন করে, তাকে আমরা বলবো পলিমার। এটা হচ্ছে যে মনোমার, যেটা ছোট ছোট যুক্ত হচ্ছে, এটাকে বলবো মনোমার। আর বড় যেটা তৈরি হলো এটাকে বলবো পলিমার। এবং বিক্রিয়াটার নাম হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় পলিমার তৈরি হয়, পলিমারকরণ বিক্রিয়া আমাদের ইয়াদের লাস্টের টপিক, আপাতত এখানে একটু করে বলতেছি আর কি। তাহলে দেখো, সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 atm চাপে এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন তৈরি হয়। আমরা ইথিন তো পড়ে আসছি না, ইথিন হলো একটা অ্যালকিন, তাই না? 2 নম্বর অ্যালকিন। ইথিনকে তুমি যদি 1000 atm চাপ, 200 ডিগ্রি তাপমাত্রা এবং সামান্য অক্সিজেনের সাথে বিক্রিয়া করাও, এই ইথিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে পলিথিন গঠন করে। নামের আগে পলিযুক্ত করে দিবা, আর ইথিন তো আছে পলিথিন, আমরা যেটা ইউজ করি আমাদের দৈনন্দিন কাজে, পলিথিন। এই পলিথিনটা হচ্ছে মূলত ইথিনের পলিমার। হ্যাঁ, ইথিন দিয়ে এটা তৈরি করা হয়েছিল, ইথিনের পলিমার। ওকে, তাহলে বিক্রিয়াটা কীভাবে হয়? মূলত সেমভাবে দ্বিবন্ধনটা ভাঙবে। এখানে এন সংখ্যক মানে হলো এনের কোনো নির্দিষ্ট ভ্যালু নাই। 1,00,000 হইতে পারে, 1,00,000 হইতে পারে, 1,000 হইতে পারে, 100টা হইতে পারে। মানে হলো এন সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, এটা আমরা বলতেছি। বুঝছো? তাহলে এখানে এন সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। গঠনে কী করবা? দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন মাখিয়ে দিবা, দুই দিকে 2টা হাত খালি, বাস, আর কিছু করতে হবে না। এই যে দ্বিবন্ধনটা একটা হাত ভেঙে দিছো, দুই দিকে 2টা হাত খালি করে দিছো, আর এন সংখ্যক পরস্পরের সাথে যুক্ত হয়েছে। ব্র্যাকেটের মধ্যে আমরা বোঝাচ্ছি যে এখানে হাজার কোটি কোটি ইথিন থাকতে পারে। আমরা তো এত বড় আর যৌগটা লিখতে পারবো না, ব্র্যাকেটের মাধ্যমে বোঝাই দিয়েছি যে এখানে এন সংখ্যক পরস্পরের সাথে যুক্ত আছে ব্র্যাকেটের ভিতরে। ঠিক আছে? তবে দ্বিবন্ধনটা ভেঙে দিবা, শেষ। এটা হচ্ছে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া। বলো, এতটুকু ক্লিয়ার কিনা সবার? তামিম, বুঝতে পারছো সব? আসসালামু আলাইকুম। জি স্যার, বুঝছি। নাইমা, ফারজান? বুঝছি। নাইমা তো নাই। অমিশীল না অর্ণিশীল নাকি এনিশীল, বুঝছো? স্যার নমস্কার, বুঝছি। ওকে, এরপরে আসো যে অ্যালকিন শেষ, এখন আসো অ্যালকাইন। অ্যালকাইনও আমাদের খুবই ছোট্ট। দেখো, অ্যালকাইনের মধ্যে আমরা কি বললাম? সাধারণ সংখ্যাটা কি? CnH2n-2। কার্বন যত, হাইড্রোজেন হবে ডাবলের চাইতে আরও 2 কম। এটা হচ্ছে সাধারণ সংকেত। যেমন তুমি যদি C10 দাও, ডাবল হবে 20, আরও 2 কম 18। এটা হচ্ছে সাধারণ সংকেত। তো এখানে অবশ্যই আমরা কার্বন কার্বন ত্রিবন্ধন পাবো। তাহলে যে জৈব যৌগে কার্বন শিকল অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে অ্যালকাইন বলে। তাই অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। অ্যালকাইন শ্রেণীর ক্ষুদ্রতম সরল সদস্যকে ইথাইন। এটা ভুল করবো না তোমরা। মিথ, প্রথম সদস্য কার্বনিক, যেহেতু মিথ বলে দাও, কিন্তু আমরা অ্যালকাইনের মিথ পাই না। মিথাইন নামক কোনো কিছু নাই। হ্যাঁ, ইথাইন থেকে শুরু হয়, ইথাইন, প্রোফাইন, বিউটাইন। ইথাইনের অপর নাম হচ্ছে এসিটিলিন। হ্যাঁ, এটা একটা গ্যাস, এসিটিলিন গ্যাস। এটা ফল পাকানোর কাজে ব্যবহার করা হয়, এসিটিলিন গ্যাসটা। ঠিক আছে? যদিও এটা অন্যায় আর কি, মানে এটা আমাদের অনুমোদিত ফুড প্রিজারভেটিভস না, এসিটিলিন গ্যাস দিয়ে ফল পাকানো। তোমরা দেখো না, বিভিন্ন কলা মানে অসাধু ব্যবসায়ী যারা আছে তারা কাজটা করে, এসিটিলিন গ্যাস দিয়ে তোমার ফল দ্রুত পাকায়। ঠিক আছে? অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইন নামের শেষের এন বাদ দিয়ে আইন যুক্ত করা হয়। তাহলে আইন, অ্যালকাইন, আইন যুক্ত করবা। এই যে তোমার ইথাইন, ইথ থেকে ইথাইন, তারপর প্রোফাইন, বিউটাইন, এগুলো আমরা লাস্ট দিন পড়েছি। বিউটাইন 2 কেন বলতেছো? কারণ এই যে 1, 2 নম্বর কার্বনে আমাদের কি আছে? 3 নম্বর বন্ধনটা আছে, জন্য বলতেছে বিউটাইন 2। একই হিসাব। অ্যালকাইন প্রস্তুতি খেয়াল করো। আমরা অ্যালকাইনের জাস্ট একটা প্রস্তুতি তোমার বইয়ে দেওয়া আছে, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে অ্যালকাইনের প্রস্তুতি। যে ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা কীভাবে অ্যালকাইন পেতে পারি। সিম্পল,
তুমি অত হিসাব নিকাশের প্রয়োজন নাই। এখানে কার্বন দেখতে পাচ্ছ না, দুইটা কার্বনকে দুই দিকে দুইটা রাখো, আর দুই দিকের মধ্যে 3টা বন্ধন দিয়ে দাও। আর এখানে হাইড্রোজেন আছে না, ওই হাইড্রোজেন দুই দিকে দুইটা দিয়ে দাও, শেষ, ইথাইন তৈরি হয়ে গেল। ঠিক আছে, অত কিছু মনে রাখার প্রয়োজন নেই, সিম্পল ইথাইন লিখে দিবে। এখানে ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন তৈরি হলো, অত আর বাবা চিন্তা দরকার নেই। আর এখানে তোমার বাকি যেগুলো আছে এগুলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয় আর কি। ঠিক আছে, জাস্ট একটা বিক্রিয়া আমাদের আছে। আর অ্যালকেনের রাসায়নিক ধর্ম বলতে আমাদের ওই দুটো বিক্রিয়া, ব্রোমিন সংযোজন এবং আমাদের এই যে তোমার একটু আগে যেটা বললাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারণ, এটা হবে। শুরুতে আমাদের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা দেওয়া আছে, এটা আমরা ওই যে অ্যালকেন প্রস্তুতিটা পড়ে আসছি, মনে আছে কিনা জানি না। আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করার সময় কিন্তু সেম বিক্রিয়া পড়েছিলাম, অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি। ঠিক আছে, এই যে দেখো ইথাইন থেকে ইথেন তৈরি করছে, সেম গঠন। এখানে কি করবা, ত্রিবন্ধন থেকে ওইখানেতে আমরা একটা বন্ধন রাখতে পারবো যদি ইথেন তৈরি করব। এখানেও সেম ঘটনা, অ্যালকাইনের মধ্যে যত বিক্রিয়া করবা সবগুলাতে ত্রিবন্ধনটা মেঘে দিবা। ঠিক আছে, সবগুলাতে ত্রিবন্ধন মেঘে দিবা। তো একটা বন্ধন মাংলে যদি 2টা হাত খালি হয়, 2টা বন্ধন মাংলে 2 দুগুণে 4টা হাত খালি হবে, তাহলে এখানে আমরা নিচে 2টা বন্ধনই মেঘে দেবো। তাহলে এদিকে একটা হাত, এদিকে আরেকটা হাত, এদিকে একটা হাত, এদিকে একটা হাত, 4টা হাত খালি হয়ে যাবে টোটাল, তাই না? 2টা বন্ধন মাংলে মাঝখানে শুধু একটা বন্ধন থাকবে। আর এখানে হাইড্রোজেন আছে তোমার ইচ্ছা মতো, সব হাইড্রোজেন এখানে বসাই দাও যা আছে। তাহলে দেখো CH3 সিঙ্গেল বন্ড, আর মাঝখানে একটা বন্ড আছে, 2টা বন্ড চলে গেল। এভাবে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়াটা আমরা করতে পারি। ঠিক আছে, হাইড্রোজেন সংযোজিত হলো। অ্যালকিনের ক্ষেত্রে আমরা সেম বিক্রিয়াটা দেখলাম। এরপর আসে ব্রোমিন সংযোজন। ব্রোমিন সংযোজন বিক্রিয়া একটু আগে যেটা করলাম, এটা এই যে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হয়, এটা হচ্ছে আমাদের এই যে ইথাইন যে অসম্পৃক্ত যৌগ তা এখানে প্রমাণিত হয়, মানে অসম্পৃক্ততার পরীক্ষা। এই যে ইথাইনের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় টেট্রাব্রোমো-ইথেন, তোমাকে যদি একটা এরকম যৌগ দিই, তুমি যদি এখানে ব্রোমিনের পানি ঢালো, তাহলে ব্রোমিনের লাল বর্ণটা অপসারিত হবে। ঠিক আছে, এই যে লাল বর্ণের ব্রোমিন দ্রবণ যোগ করে লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে টেট্রাব্রোমো-ইথেন তৈরি হয়, লাল বর্ণ অপসারিত হয় এখানে। ঠিক আছে, তো এখানে যোগের নাম কি বলতেছো, কীভাবে যোগটা তৈরি হচ্ছে দেখো, 2টা বন্ধন ভেঙে যাবে, দুই দিকে 2টা 4টা হাত খালি হয়ে যাবে, ওই 4টা হাতে 4টা ব্রোমিন বসে যাবে। এখানে তোমার ইচ্ছা মতো ব্রোমিন দিতে পারবা। যে ব্রোমিন বসে গেল, এবং দেখো এখানে CH-Br2, এই যে ব্রোমিন 2, আর মাঝখানে একটা বন্ধন, আর CH ব্রোমিন 2, তাহলে কয়টা ব্রোমো টোটাল, এদিকে 2টা এদিকে 4টা না, এই জন্য টেট্রা কি আছে, ব্রোমো, তাহলে টেট্রা ব্রোমো, যেহেতু 2 কার্বন তাই ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। এভাবে করে আমাদের ব্রোমিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে আমরা অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। এবং এটা যেটা তৈরি হলো, এটা হচ্ছে লাল বর্ণ থাকবে না, এদিকে ব্রোমিনটা কি ছিল, লাল ছিল, বাট এটা তৈরি হওয়ার পরে আর লাল থাকবে না, এটা লালবিহীন হয়ে যাবে, মানে এটা কালারটা চলে যাবে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের এই ইথাইন যৌগটা মূলত একটা অসম্পৃক্ত যৌগ। ঠিক আছে, সর্বশেষ আরেকটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে পানি সংযোজন বিক্রিয়া। পানি সংযোজন বিক্রিয়াটাও আমাদের অত আহামরি কঠিন কিছু না। এখানে তোমার মনে রাখতে হবে অবশ্যই যে 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে, 2% মার্কিউরিক সালফেট দিতে হবে, এটা হচ্ছে মার্কিউরিক সালফেট। তাহলে আমাদের 20% সালফিউরিক অ্যাসিড দিতে হবে, 2% মার্কিউরিক সালফেট দিতে হবে, এবং অবশ্যই 80 ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে এই বিক্রিয়াটা করার জন্য। তাহলে আমাদের ইথাইনটা পানির সাথে বিক্রিয়া করে ইথানেল বা এসিটালডিহাইড তৈরি করবে। ইথানেল কেন, এই যে CHO যুক্ত হয়েছে, CHO যুক্ত হলে তাকে আমরা কি বলতেছি, অ্যালডিহাইড না। গতকাল বললাম যে CnH2n+1, এটা একটা কি অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলকের একটা হাত খালি, ওই কালে হাতে OH বসলে অ্যালকোহল, CHO বসলে তার নাম কি হয়ে যায়, CHO বসলে অ্যালডিহাইড না। ওই যে অ্যালডিহাইডের নাম শেষে ন্যাল যুক্ত হয় বা অ্যাল যুক্ত হয়, এটা মনে রাখিও। অ্যালডিহাইডের নাম শেষে সবসময় কি যুক্ত হয়, অ্যাল বা ন্যাল বা ইলডিহাইড, এই যে ইলডিহাইডটা যুক্ত হয়েছে এখানে, ডিহাইড। তাহলে এখানে ইথানেল, সেমভাবে প্রুফানেল, বিউটানেল, হেক্সানেল, হ্যাফটানেল তৈরি করতে পারো তুমি। তাহলে CH3CHO গঠনে কীভাবে হচ্ছে, আগের মতোই ঘটনা, 2টা বন্ধন ভেঙে দিবা, তাহলে এখানে আমাদের হাত খালি হয়ে যাবে। তো এদিকে আমাদের দেখো, আমাদের এদিকে 2টা হাইড্রোজেন আছে না, ওই 2টা হাইড্রোজেন এদিকে গিয়ে বসবে, আর এখানে CHO হয়ে যাবে, এটা CHO অক্সিজেনটা এখানে গিয়ে বসবে, এটাই সিম্পল। তো এটাই আর কি, আমাদের এসিটালডিহাইড তৈরি হবে। ঠিক আছে, জাস্ট বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করলে তোমার হাতে চলে আসবে। আজকে আমরা এতটুকু রাখলাম। আজকে আমরা মূলত গুরুত্বপূর্ণ কিছু টপিক শেষ করলাম, অ্যালকিন এবং অ্যালকাইন দুটোই শেষ করলাম। নেক্সট দিন আমরা পড়ব অ্যালকোহল, যে পড়ে আসছি বারবার, OH মূলক থাকলে অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড, এই যে মাত্র যেটা বললাম, CHO থাকলে যে ন্যাল বা অ্যালডিহাইড, এই যে CHO থাকলে অ্যালডিহাইড, এই যে নামের শেষে আমাদের কি যুক্ত হয়, অ্যাল যুক্ত হয়, মিথানেল, প্রুফানেল, এভাবে অ্যালডিহাইড প্রস্তুতি দেখব। তারপর জৈব অ্যাসিড, মানে CH থাকলে জৈব অ্যাসিড বলবো। ঠিক আছে, তো ইথানল আমরা জৈব অ্যাসিড কিছু প্রস্তুতিও দেখব।
এবং এরপরে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে এগুলো। দেন অ্যালকোহল, অ্যালডিহাইড, জৈব অ্যাসিডের ব্যবহার, তার পলিমার, এগুলো দিয়ে আমাদের আস্তে আস্তে অধ্যায়টা শেষ হচ্ছে আর কি। ঠিক আছে, তো তোমাদের আজকের বাড়ি কাজ হলো অ্যালকাইন অবধি খুব ভালোভাবে পড়া। এগুলো তোমরা যদি জমিয়ে রাখো তাহলে হবে না, বারবার আমি রিমাইন্ডার দিচ্ছি, এগুলো যদি জমিয়ে রাখো হবে না। যতটুকু যা পড়াচ্ছি এগুলো বাসায় মিনিমাম 1 ঘন্টা যদি তোমরা সময় দাও, এই অধ্যায়টা পান্থা ভাতের চাইতেও সহজ হবে তোমাদের জন্য। অন্যান্য অধ্যায়ের চাইতেও এগুলো সহজ হয়ে যাবে, কারণ অধ্যায়টা আসলে সহজ। তোমরা কঠিন মনে করতেছো বিধায় এটা কঠিন লাগতেছে। ঠিক আছে, তো যেহেতু আমরা স্লোলি আগাচ্ছি, বুঝে বুঝে প্রত্যেকটা বিক্রিয়া করাচ্ছি, তুমিও বাসায় নিজে নিজে বুঝে প্রত্যেকটা বিক্রিয়া প্র্যাকটিস করো। তাহলে আর কোনো কিছু কমতে থাকবে না। সিকিউ যখন সলভ করতে যাবা দেখবে যে খুবই সহজ লাগতেছে। ওকে, বলো, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো।